এই দুইটি যুক্ত হয়েছে এবং রাশিয়া এবং এটা হচ্ছে শাখা নীল দ্বীপ, এই দুইটি আলাদা হয়েছে। এই যে প্রণালীটা, এই প্রণালীটার নাম হচ্ছে তাতার প্রণালী। প্রণালীটার নাম হচ্ছে তাতার প্রণালী। এটার নাম হচ্ছে তাতার। তাহলে দেখেন তাতার প্রণালী কি করলো, আমরা যদি বলি যে তাতার প্রণালী কোন দুইটিকে সংযুক্ত করে, ওকটক সাগর জাপান সাগরকে সংযুক্ত করে। এবং তাতার প্রণালী কাকে কাকে আলাদা করে, রাশিয়াকে এবং শাখা নীল দ্বীপকে আলাদা করছে। তাহলে কাকে কাকে, এই যে ওকটক সাগর জাপান সাগর যুক্ত হলো, রাশিয়া আর শাখা নীল দ্বীপ কি হলো, আলাদা হলো। আশা করি বুঝতে পেরেছেন। আমরা একটা প্রণালী অলরেডি বলেছি, সেটি হচ্ছে তাতার প্রণালী। আশা করি বুঝতে পারবেন। বন্ধুরা দেখেন, এই হচ্ছে উত্তর কোরিয়া, এই হচ্ছে দক্ষিণ কোরিয়া, অর্থাৎ দুই কোরিয়া। এক সময় ছিল কোরীয় উপদ্বীপ। এই দুই কোরিয়া থেকে এইটার নাম হলো জাপান দেশ। এই দুই কোরিয়া থেকে জাপান আলাদা হয়েছে, জাপান সাগর আর পূর্ব চীন সাগর যুক্ত হয়েছে। জাপান সাগর আর পূর্ব চীন সাগর যুক্ত হয়েছে। তাহলে দেখেন, এই হচ্ছে জাপান সাগর, এই হচ্ছে পূর্ব চীন সাগর, এই হচ্ছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া। আমরা বলবো দুই কোরিয়া থেকে জাপান আলাদা হয়ে গেছে। দুই কোরিয়া থেকে জাপান আলাদা হয়ে গেছে। যুক্ত হয়েছে কে কে, জাপান সাগর আর পূর্ব চীন সাগর। এটার নাম হচ্ছে কোরীয় প্রণালী। কোরীয় প্রণালী। তাহলে আই রিপিট, কোরীয় প্রণালী কোন দুইটিকে যুক্ত করে, কোরীয় প্রণালী জাপান সাগরকে এবং পূর্ব চীন সাগরকে যুক্ত করে। আর কাকে কাকে পৃথক করে, দুই কোরিয়া থেকে জাপানকে পৃথক করে। আশা করি বোঝাইতে পেরেছি। নেক্সট দেখেন, এই যে চীন, চায়না, এই চায়না থেকে তাইওয়ান আলাদা হয়ে গেছে। চায়না, এই যে তাইওয়ান আলাদা হয়ে গেছে। বন্ধুরা যে ময়ের মতো আর্ট করছে, এটা হচ্ছে প্রণালী। তাহলে দেখেন, এটা হলো পূর্ব চীন সাগর, এটা এসে যুক্ত হয়েছে দক্ষিণ চীন সাগরের সাথে, পৃথিবীর দীর্ঘতম সাগর দক্ষিণ চীন সাগরের সাথে। তাহলে পূর্ব চীন সাগর যুক্ত হয়েছে কার সঙ্গে, দক্ষিণ চীন সাগরের সঙ্গে। এই কারণে চীন থেকে তাইওয়ান আলাদা হয়ে গেছে। পূর্ব চীন সাগর থেকে দক্ষিণ চীন সাগর যুক্ত হয়েছে, পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগর যুক্ত হয়েছে, চায়না এবং তাইওয়ান আলাদা হয়ে গেছে। এই প্রণালীর নাম হচ্ছে ফরমোজা প্রণালী। ফরমোজা প্রণালী। এই তাইওয়ানের পূর্ব নাম ছিল ফরমোজা, এই কারণে এর নাম হচ্ছে ফরমোজা প্রণালী। তাইওয়ানের রাজধানীর নাম হচ্ছে তাইপে, এই কারণে একে তাইপে প্রণালীও বলা হয়। তাহলে আমরা একটা প্রণালী পেলাম, ফরমোজা প্রণালী অথবা তাইপে প্রণালী। ফরমোজা প্রণালী পূর্ব চীন সাগর থেকে দক্ষিণ চীন সাগরের সাথে যুক্ত করে এবং চীন থেকে তাইওয়ানকে পৃথক করে। আশা করি বোঝাইতে পেরেছি। প্রণালী আমরা মুখস্থ করব না, আগে আমাদেরকে যদি মনে হয় যে আমরা বিসিএস ভাইভা বোর্ড পর্যন্ত যাব কিংবা ভালো করব, তাহলে আপনি অবশ্যই মুখস্থ করার কোনো দরকার নাই। আপনি যদি মনে করেন যে আমি কোনো রকম পড়লেই হবে কি হবে না, যদি সন্দেহের মধ্যে থাকেন, দ্বিধাদ্বন্দ্বে থাকেন, তাহলে দরকার নাই, তাহলে মুখস্থ করেন। বাজারে সস্তা মুখস্থ করার অনেক সিস্টেম রয়েছে, নো নিড। আর যদি আপনি মনে করেন যে না আমি প্রণালী বুঝে পড়বো মানচিত্র, তাহলে আপনাকে এটা বুঝে পড়তে হবে। মুখস্থ করলে কিন্তু চলবে না, কোনো ছন্দ দিয়ে মুখস্থ কিংবা এমনি মুখস্থ করলে চলবে না, আপনাকে এইভাবে বুঝতে হবে। আমরা 3টি প্রণালী শেষ করেছি বন্ধুরা। তো এবার এদিকে আসবো, দেখেন
এই হচ্ছে ইন্ডিয়া, এই হচ্ছে শ্রীলঙ্কা, এটা হচ্ছে শ্রীলঙ্কা। ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা আলাদা হয়ে গেছে। আর বঙ্গোপসাগর, এখানে এই পুরোটা হলো ভারত মহাসাগর। পাশাপাশি এখানে পাবেন মান্নার উপসাগর। মান্নার উপসাগর। বন্ধুরা, এই প্রণালী নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আমি বলি, এই প্রণালীটার নাম হচ্ছে পক প্রণালী। প্রায়ই পরীক্ষায় আসে হচ্ছে পক প্রণালী কোন দুইটি দেশকে আলাদা করেছে। পক প্রণালী দেখেন ভারত আর শ্রীলঙ্কাকে আলাদা করছে, আমরা স্পষ্ট বুঝতে পারতেছি ভারত আর শ্রীলঙ্কা। তাহলে পক প্রণালী কাকে কাকে আলাদা করে, কোন দুটি দেশকে? ভারত এবং শ্রীলঙ্কা। তাহলে দেখেন যুক্ত করছে বঙ্গোপসাগরের সাথে, মান্নার উপসাগরের সাথে, অথবা ভারত মহাসাগরের সাথে। অনেক জায়গায় এটা এভাবে করে এভাবে দেওয়া আরব সাগরের সাথে মিশাইছে, এটা কিন্তু আসলে হবে না, এটা কিন্তু ভুল দেওয়া আছে ভাই। অর্থাৎ বঙ্গোপসাগর কিন্তু আরব সাগরের সাথে যুক্ত হয়ে কোনো প্রণালী হয় নাই, চাইলেই বানানো যাবে না যেহেতু এটা প্রাকৃতিক। তাইলে আমরা পরীক্ষায় কি দিব? পক প্রণালী বঙ্গোপসাগর যোগ মান্নার উপসাগর অথবা ভারত মহাসাগর। যদি মান্নার উপসাগর আমরা না পাই তাহলে আমরা ভারত মহাসাগর দিব। আর পৃথক করেছে কাকে কাকে? ভারত এবং শ্রীলঙ্কাকে। আশা করি বোঝাইতে পেরেছি। পক প্রণালী দেখেন, এটা হচ্ছে ওশেনিয়া মহাদেশ। আর ওশেনিয়া মহাদেশের একটা দেশ আছে, নাম হচ্ছে নিউজিল্যান্ড। এই নিউজিল্যান্ডের মধ্য দিয়ে একটা প্রণালী গিয়েছে। নিউজিল্যান্ড, দেখবেন নিউজিল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ওয়েলিংটন। এই অংশ হচ্ছে ওয়েলিংটন, এই অংশ হচ্ছে ওয়েলিংটন। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বুঝতেছেন কিনা দেখি একটু কমেন্টস পড়ে। সবার কমেন্টস পড়বো না, কারণ হচ্ছে লাইভটা দীর্ঘ হয়ে যায়। বোর্ডের ডান পাশে দেখা যায় না, বোর্ডের ডান পাশে দেখা যায় না। কেন দেখা যাচ্ছে না ভাইয়া? ভাইয়া কেন দেখা যাচ্ছে না? আচ্ছা, আশা করি এখন দেখা যাবে। একটু ম্যাপটা সাথে রাখেন না ভাই, আপনাদের যে ম্যাপটা রয়েছে না, এটা একটু সাথে রাখেন, তাহলে স্পষ্ট বুঝতে পারবেন। এখন তো স্পষ্ট দেখা যাওয়ার কথা। এটা করে করে আমার সময়টা নষ্ট হচ্ছে, লাইভটা দীর্ঘ হয়ে যায় এই কারণে। ওকে, আবার বলে বোর্ড পুরোটা দেখা যাচ্ছে না। এই পুরোটা দেখার দরকার নাই, যে যখন যেটা লাগবে এটা দেখলেই হবে। এই রে, ওকে, আশা করি যা দেখা যাচ্ছে না। এই পুলিশের লাঠি না, এটা আমি সাধারণ মানুষ, সাধারণ জনগণের লাঠি, ভয় পাওয়ার দরকার নাই। যিনি বলেছেন যে টংকিং, এটাকে টংকিংও বলতে পারেন, যে টংকিং এবং পূর্ব চীন সাগরের সাথে, পূর্ব চীন সাগর বা টংকিং সাগরের সাথে দক্ষিণ চীন সাগর যুক্ত হয়েছে, এটা আপনি বলতে পারেন, সমস্যা নেই। ওকে, কমেন্টস পড়বো না ভাই, কেউ মাইন্ড করেন না, কারণ কমেন্টস পড়লে অনেক সময় লাগবে। অনেক কমেন্টস চলে আসছে, অলরেডি 54টা কমেন্টস চলে আসছে। কমেন্টস হোক, আমি পরে উত্তর দিব। ইম্পর্টেন্ট কমেন্টসের উত্তর আমি পরে দিব। ঠিক আছে, তাহলে দেখেন আমরা এখানে আসি। এটা হচ্ছে নিউজিল্যান্ড,
এটা হচ্ছে দক্ষিণ নিউজিল্যান্ড, এটা হচ্ছে ওয়েলিংটন, নিউজিল্যান্ডের রাজধানী। এখান দিয়ে একটা প্রণালী গেছে, এখানে আছে একটা সাগর, তাসমান সাগর। তয়কার দন্তস্ব ময়কার ন, লেখার জায়গা নাই তাই বানান করে দিলাম, তাসমান সাগর। এটা গিয়ে যুক্ত হয়েছে কার সাথে? প্রশান্ত মহাসাগরের সাথে। এই প্রণালীটার নাম হচ্ছে কুক প্রণালী। কুক, এই প্রণালীটার নাম হচ্ছে কুক প্রণালী। তাহলে কুক প্রণালী কোন দুইটিকে সংযুক্ত করেছে? একটি হচ্ছে তাসমান সাগর, আর একটি হচ্ছে তাসমান সাগর, আর একটি হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই দুইটিকে সংযুক্ত করেছে কুক প্রণালী। আর কাকে কাকে পৃথক করেছে? আমরা বলতে পারি উত্তর নিউজিল্যান্ড থেকে দক্ষিণ নিউজিল্যান্ডকে পৃথক করেছে, আবার আমরা বলতে পারি ওয়েলিংটন থেকে দক্ষিণ নিউজিল্যান্ডকে পৃথক করেছে। ঠিক আছে, তাহলে আবার বলছি, কুক প্রণালী খুবই, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, কুক প্রণালী হচ্ছে কি? তাসমান সাগর থেকে প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে, আর ওয়েলিংটন থেকে বা উত্তর নিউজিল্যান্ড থেকে দক্ষিণ নিউজিল্যান্ডকে পৃথক করেছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার এখানে আসেন, খুব গুরুত্বপূর্ণ প্রণালী, 41-এ আসতে পারে প্রণালীটা, খুবই ইম্পর্টেন্ট। দেখেন, পারস্য উপসাগর যুক্ত হয়েছে ওমান উপসাগরের সাথে। কে কে যুক্ত হয়েছে? পারস্য উপসাগর যোগ ওমান উপসাগর। এই কারণে এটার নাম হচ্ছে ইরান, আর এটা হচ্ছে ইউএই। ইউএই, ইউনাইটেড আরব আমিরাটস। ইউএই, এটা ওমান। ওমান কিন্তু না, এই যে সংযুক্ত আরব আমিরাত, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত আলাদা হয়, পারস্য উপসাগর আর ওমান উপসাগর যুক্ত হয়। এই প্রণালীর নাম হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী। তাহলে হরমুজ প্রণালী যে দুইটিকে যুক্ত করেছে সেটি হচ্ছে পারস্য উপসাগর আর ওমান উপসাগরকে যুক্ত করেছে। পৃথক করেছে ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতকে। আশা করি বুঝতে পেরেছেন। খুবই ইম্পর্টেন্ট হরমুজ প্রণালী, কিন্তু পরীক্ষায় আসার মতো। হ্যাঁ, এই মুহূর্তে আমরা চলে যাব। দেখেন, এই যে এটা হলো যুক্তরাজ্য। যুক্তরাজ্য আপনারা জানেন 4টি রাজ্য নিয়ে, একটা হচ্ছে ইংল্যান্ড, ইংল্যান্ডের অংশটা এখানে রয়েছে, একটা হচ্ছে স্কটল্যান্ড, ওয়েলস আর উত্তর আয়ারল্যান্ড। এই যে এই জায়গা থেকে, এটা হলো ইংলিশ চ্যানেল, এই পুরোটা হচ্ছে ইংলিশ চ্যানেল। এই মাঝখানে একটা প্রণালী আছে এখানে, যেটা ফ্রান্স থেকে ইংল্যান্ডকে আলাদা করেছে। ফ্রান্স থেকে ইংল্যান্ডকে আলাদা করেছে। এটা হলো উত্তর সাগর, এটা হলো আটলান্টিক মহাসাগর। এই কারণে উত্তর সাগরের সাথে আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে। এটার নাম হলো ডোভার প্রণালী। ডোভার, ডকার ভয়কার র, যেহেতু জায়গা নাই বলে দিচ্ছি, ডোভার প্রণালী। বন্ধুরা দেখেন, আমরা প্রথমে এই পুরোটা হলো ইংলিশ চ্যানেল, এই পুরোটা হচ্ছে ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেল যে দুইটিকে সংযুক্ত করে, একটা হলো উত্তর সাগর আর একটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। একটা হচ্ছে উত্তর সাগর আর একটা হচ্ছে আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করে, আর পৃথক করে ইংল্যান্ডকে ফ্রান্স থেকে। এটা হচ্ছে ইংলিশ চ্যানেল। ঠিক তেমনিভাবে এই যে মাঝখানে যে প্রণালীটা রয়েছে, প্রণালী, ডোভার প্রণালী আর ইংলিশ চ্যানেলের আনসারটা ঠিক একই রকম। অর্থাৎ ডোভার প্রণালী উত্তর সাগরের সাথে আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করে এবং ইংল্যান্ড থেকে ফ্রান্সকে আলাদা করে। এই সেই বিখ্যাত ইংলিশ চ্যানেল, যে ইংলিশ চ্যানেল সাঁতার দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আমাদের পাকিস্তানের পক্ষ থেকে ব্রোজেন দাস, এই মুন্সিগঞ্জের ব্রোজেন দাস, যিনি এই ইংলিশ চ্যানেলটি সাঁতার প্রতিযোগিতায়, অর্থাৎ ইংলিশ চ্যানেল পাড়ি দেন। অর্থাৎ বড় ধরনের একটা রেকর্ড গড়েন এই ব্রোজেন দাস। ইংলিশ চ্যানেল সম্পর্কে একটু পড়ে নেবেন, বা আমি সামনে আসতে পর্যায়ক্রমে যদি আলোচনায় আসে আমি পড়াবো। এই হচ্ছে ডোভার প্রণালী। আমরা এখানে একটা দেখব, এটা হচ্ছে বেফিন উপসাগর।
এটার নাম হচ্ছে বেফিন উপসাগর, এটা হচ্ছে লাব্রাডার সাগর। বেফিন উপসাগর আর লাব্রাডার সাগর সংযুক্ত হয়েছে, এই কারণে গ্রিনল্যান্ড থেকে কানাডা আলাদা হয়ে গেছে। গ্রিনল্যান্ড কানাডা আলাদা হয়ে গেছে। বেফিন সাগর, বেফিন উপসাগর আর লাব্রাডার সাগর। বেফিন বয়কার ফরাসি নম, বেফিন উপসাগর আর লাব্রাডার সাগর সংযুক্ত হয়েছে, এই কারণে গ্রিনল্যান্ড আর কানাডা আলাদা হয়ে গেছে। এটার নাম হচ্ছে ডেভিস প্রণালী। ডেভিস ডয়কার ভরসি দন্তস্ব, প্রণালীটার নাম হচ্ছে ডেভিস প্রণালী। বন্ধুরা আমরা ডেভিস প্রণালী তাহলে কি বলবো? বেফিন উপসাগর যোগ লাব্রাডার সাগর আলাদা হয়েছে গ্রিনল্যান্ড এবং কানাডা। অবশ্যই মনে রাখবো। ওকে, এখানে আসবো আমরা আরেকটা প্রণালী। দেখেন এইটা হচ্ছে যুক্তরাষ্ট্র, এই টোটালটা হচ্ছে যুক্তরাষ্ট্র। এই অংশটার নাম হচ্ছে ফ্লোরিডা, একটা অঙ্গরাজ্য যেখান থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করি আমরা। এই হচ্ছে ফ্লোরিডা। এই রাষ্ট্রটার নাম, এটার নাম হচ্ছে কিউবা, ফিদেল কাস্ট্রো কিউবা। এটা হচ্ছে ফ্লোরিডা, এটা হচ্ছে কিউবা, এটা হচ্ছে মেক্সিকো উপসাগর, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। তাহলে দেখেন এখানে যুক্ত হয়েছে কে কে? এখানে যুক্ত হয়েছে ফ্লোরিডা, যুক্ত হয়েছে মেক্সিকো উপসাগর আর হচ্ছে আটলান্টিক মহাসাগর। মেক্সিকো উপসাগর যোগ আটলান্টিক মহাসাগর। আর আলাদা হয়েছে কি? আলাদা হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, আর কি আলাদা হয়েছে? আর আলাদা হয়েছে কিউবা। এই প্রণালীর নাম হচ্ছে ফ্লোরিডা প্রণালী। আবার বলছি, এই প্রণালীর নাম হচ্ছে ফ্লোরিডা প্রণালী। ফ্লোরিডা প্রণালী তাহলে আমাদের মনে রাখতে হবে, ফ্লোরিডা প্রণালী কাকে কাকে সংযুক্ত করে? মেক্সিকো উপসাগর এবং মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগর। আর কাকে কাকে পৃথক করে ভাই? যুক্তরাষ্ট্র ফ্লোরিডা এবং কিউবাকে পৃথক করে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এবং কিউবাকে পৃথক করে। আশা করি বুঝতে পেরেছেন। এর মধ্য দিয়ে শোনেন ভাই, আরও প্রণালী রয়েছে, সুজন প্রণালী রয়েছে, অনেকগুলো প্রণালী আরও আছে, এত দরকার নাই। আমি বলছি বিশ্বপ্রবাহে যে কটা দেওয়া আছে দ্যাটস এনাফ। আমরা প্রণালী থেকে একটু অন্যদিকে যাব, দেখি কেউ কিছু প্রশ্ন করেছেন কিনা। হরমোজ প্রণালীটা কিন্তু 2-3 বার বলছি, একটু পরে রিপিট শুনে নেবেন। তারপরেও বলছি, আপনি যেহেতু রিকোয়েস্ট করেছেন প্রিয়, দেখেন হরমুজ প্রণালী, এই যে পারস্য উপসাগর আর ওমান উপসাগর যুক্ত হয়েছে, এই যে ইরান আর সংযুক্ত আরব আমিরাত আলাদা হয়েছে। এই হচ্ছে ইরান, সংযুক্ত আরব আমিরাত। আপনার কাছে যদি একটা মানচিত্র থাকে তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। এই আজকে অনেক ক্লিয়ার হবে। পিছনের 2 দিন শিখেছি না, শিখতে হবে তো, তাই না? আমাকেও তো শিখতে হবে। স্যার আপনার অল ক্লাসগুলো কিভাবে পাবো? এখানেই গ্রুপেই থাকেন, ক্লাসগুলো পাবেন। কারণ আমি অল ক্লাসের মধ্যে আজকে 3টা ক্লাস চলছে। এর আগে সাম্প্রতিকের একটা ক্লাস নিয়েছিলাম, দেখবেন গ্রুপে দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এর মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ, কে যেন বলেছিলেন গতকাল যে গুরুত্বপূর্ণ প্রণালীগুলো দেখান। আমি গুরুত্বপূর্ণ সবগুলো প্রণালী দেখিয়েছি, আর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এরপরেও যদি আপনার কাছে মনে হয় আরোপ করবেন, এটা আপনি নিজ দায়িত্বে পড়বেন, আমি আর প্রয়োজন মনে করছি না। ঠিক আছে, আমরা কিছু বিখ্যাত সীমারেখা দেখব। দেখেন এটা হচ্ছে উত্তর কোরিয়া,
আর এটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। এই দুই কোরিয়ার মধ্যে একটা সীমারেখা আছে, এই সীমারেখার নাম হচ্ছে 38 ডিগ্রি অক্ষরেখা। অর্থাৎ যদি পরীক্ষায় আসে দুই কোরিয়াকে বিভক্ত করেছে, দুই কোরিয়া, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া, দুই কোরিয়াকে বিভক্ত করেছে কত ডিগ্রি, তাহলে আমরা বলতে পারবো 38 ডিগ্রি। উত্তর এই কোরীয় উপদ্বীপটি ছিল হচ্ছে 1910 সাল থেকে 1945 সাল পর্যন্ত জাপানের অধীনে, এবং 1945 সালে যখন জাপান হেরে যায় তখন এই কোরীয় উপদ্বীপ হচ্ছে জাপান ত্যাগ করে। আর কোরীয় উপদ্বীপ জাপান ত্যাগ করলে এই উত্তর কোরিয়ায় চলে আসে এই রাশিয়ানরা, ওদের সৈন্যরা চলে আসে, আর দক্ষিণ কোরিয়ায় চলে আসে মার্কিন সৈন্যরা। যার কারণে যেহেতু আপনারা জানেন রাশিয়া সমাজতান্ত্রিক রাষ্ট্র, এই কারণে রাশিয়া উত্তর কোরিয়ায় তৈরি করে হচ্ছে সমাজতন্ত্র, আর দক্ষিণ কোরিয়ায় বীজ বপন করে পুঁজিবাদের। এই সমাজতন্ত্র এবং পুঁজিবাদের ভিত্তিতে 1948 সালে দুই কোরিয়াকে 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর ভাগ করা হয়। তাহলে অবশ্যই মনে রাখবে যে দুই কোরিয়াকে ভাগ করা হয় 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে এখানে দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি দেশ আছে যার নাম হচ্ছে ভিয়েতনাম। ভিয়েতনাম, এই ভিয়েতনামকে 17 ডিগ্রি অক্ষরেখা বরাবর ভাগ করা হয়েছিল, কিন্তু দুই ভিয়েতনাম 1976 সালে একত্রিত হয়, যার কারণে এখন আর 17 ডিগ্রি বরাবর কোনো ভাগ করা নেই। এই কারণে এটা নিয়ে আর বলছি না। ডিগ্রির কথা যদি বলি, ভারত পাকিস্তানের মধ্যে পাকিস্তানের দাবি হচ্ছে 24 ডিগ্রি অক্ষরেখা বরাবর ভাগ করা, তাহলে পাকিস্তানের দাবি পূরণ হয়। কিন্তু ভারত এটা মেনে না নেওয়াতে ভারত পাকিস্তানের মধ্যে কোনো ডিগ্রির ভিত্তিতে সীমারেখা টানা হয়নি, অর্থাৎ 24 ডিগ্রি সীমারেখাটি এখন পর্যন্ত কল্পনীয়ই রয়ে গেছে, কল্পনাই রয়ে গেছে, এটি বাস্তবায়ন হয়নি। বন্ধুরা, এই হচ্ছে মিশর। এখানে আসলে আমরা একটা দেশ পাবো, নাম হলো সুদান। মিশর আর সুদানের মধ্যে ভাগ করা হয়েছে 22 ডিগ্রি অক্ষরেখা বরাবর। বন্ধুরা, আবার আই রিপিট, মিশর এবং সুদান এর মধ্যে ভাগ করা হয়েছে কত ডিগ্রি বরাবর? 22 ডিগ্রি বরাবর। এখানে একটা দেশ আছে বন্ধুরা, এটার নাম হচ্ছে মৌরিতানিয়া, এর পাশেই সাহারা, পশ্চিম সাহারা আছে। এখানে একটা দেশ আছে মালি। এই মৌরিতানিয়া আর মালির মধ্যে ভাগ করা হয়েছে 25 ডিগ্রি অক্ষরেখা বরাবর। মৌরিতানিয়া এবং মালি, অবশ্যই আজকে যারা মানচিত্র সামনে না নিয়ে বসছেন তারা ভুল করছেন। গতকালকে বোঝা উচিত ছিল, গতকাল বারবার বলা হয়েছে আপনি মানচিত্র সামনে নিয়ে বসেন, আপনি মানচিত্র সামনে নিয়ে আপনি ভালো বুঝছেন। এই হচ্ছে মৌরিতানিয়া, কারণ আমি যখন এখানে দেখাচ্ছি যে এটা হচ্ছে মৌরিতানিয়া, আপনি কিন্তু মানচিত্রে একবার দেখলেই মুখস্থ হয়ে যাবে। আর এটা হচ্ছে মালি, আপনি কিন্তু একবার দেখলেই মুখস্থ হয়ে যাবে। অতএব এই যে মৌরিতানিয়া আর মালির মধ্যে যে পৃথককারী যে ডিগ্রিটা, সেটা হচ্ছে 25 ডিগ্রি। 25 ডিগ্রি অক্ষরেখা বরাবর ভাগ করা হয়েছে। বন্ধুরা, এই যে দেখেন কানাডা, বিশাল কানাডা, এই হচ্ছে যুক্তরাষ্ট্র, এর মধ্যে সবচেয়ে বড় সীমারেখা রয়েছে যেটা হচ্ছে 49 ডিগ্রি। অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে সর্বোচ্চ সীমারেখা যেটি হচ্ছে 49 ডিগ্রি সীমারেখা। বন্ধুরা, আমি কয়েকটা ডিগ্রির কথা বলেছি। এই ডিগ্রিগুলোর মধ্যে যেটা বলেছি, কোরিয়া 38 ডিগ্রি, ভিয়েতনাম 17 ডিগ্রি ছিল, এখন নাই। ভারত আর পাকিস্তানের মধ্যে একটা কল্পনা ছিল পাকিস্তানের 24 ডিগ্রি অক্ষরেখা, যেটি বাস্তবায়িত হয়নি। এবং মিশর এবং সুদানের মধ্যে 22 ডিগ্রি, মৌরিতানিয়া এবং মালির মধ্যে 25 ডিগ্রি, কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে 49 ডিগ্রি। ডিগ্রির ভিত্তিতে যে সীমারেখা, এর বাইরে আর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনি যদি পড়েন নিজ দায়িত্বে পড়বেন, এর বাইরে আর পড়ার কোনো দরকার নাই। এবার আসেন আমরা কিছু সীমারেখার নাম পড়ে নেই।
খুব বিখ্যাত কিছু সীমারেখা। দেখেন, যখন এই ভারতীয় উপমহাদেশ 47 সালে ভাগ হয়, তখন হিন্দুস্তান পাকিস্তানকে ভাগ করা হয় হচ্ছে রেড ক্লিফ লাইন অনুযায়ী, অর্থাৎ সীমারেখার নাম ছিল রেড ক্লিফ লাইন। তো আমাদের এই বাংলাদেশের যে সীমানাটা, এটা কিন্তু 71 সালের আগ পর্যন্ত যেমন ছিল, 71 সালে কিন্তু মানে অপরিবর্তনীয় একটি সীমারেখা। সেই ক্ষেত্রে আমরা যদি বলি বাংলাদেশ এবং ভারতের সাথে যে সীমারেখা, সেই সীমারেখার নাম কি, তাহলে কিন্তু আমরা অবশ্যই বলতে পারছি যে এটি হচ্ছে রেড ক্লিফ লাইন। তাহলে ভারত এবং বাংলাদেশ এই সীমারেখার নাম কি ভাই? এই সীমারেখার নাম হচ্ছে রেড ক্লিফ লাইন। ঠিক 47 সালে যে ভারত পাকিস্তান ভাগ হয়েছিল, এই সীমারেখার নামও কিন্তু রেড ক্লিফ লাইন। তাহলে বন্ধুরা, বাংলাদেশ ভারত সীমারেখার নাম রেড ক্লিফ লাইন, ভারত পাকিস্তান সীমারেখার নামও হচ্ছে রেড ক্লিফ লাইন। আর আপনারা জানেন ভারত পাকিস্তানের মধ্যে একটি দ্বন্দ্ব রয়েছে বড় ধরনের, সেটি হচ্ছে কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব। এই ভারত পাকিস্তান কাশ্মীর চিহ্নিত সীমারেখার নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোল। আবার বলছি, ভারত পাকিস্তানের মধ্যে সীমারেখার নাম হচ্ছে রেড ক্লিফ লাইন, ভারত পাকিস্তান কাশ্মীর চিহ্নিত সীমারেখার নাম হচ্ছে রেড ক্লিফ লাইন, লাইন অফ কন্ট্রোল। দেখেন, ঠিক তেমনিভাবে ভারত আর চীনের মধ্যে সীমারেখা আছে। ভারত আর চীনের সাথে যে সীমারেখা আছে, এই ভারত চীন সীমারেখার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। আই রিপিট, ভারত চীন সীমারেখার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। এবং আপনারা জানেন যে ভারত চীনের মধ্যে কাশ্মীর চিহ্নিত একটি সীমারেখা রয়েছে, সেটির নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তাহলে এখানে মনে রাখবেন, ভারত পাকিস্তান কাশ্মীর চিহ্নিত সীমারেখা হচ্ছে লাইন অফ কন্ট্রোল, আর ভারত চীন কাশ্মীর চিহ্নিত সীমারেখার নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এই জায়গাটা শেষ। চায়নার সাথে মঙ্গোলিয়ার যে সীমানা আছে, যেটি হচ্ছে মহাপ্রাচীর বা গ্রেট ওয়াল, যেটি 214 খ্রিস্টপূর্বাব্দে এটি নির্মাণ করা হয়। এর দৈর্ঘ্য হচ্ছে 6400 কিলোমিটার। অর্থাৎ একবার পরীক্ষা আসছিল চীনের কোন দিকে মহাপ্রাচীর। দেখেন, এটা হলো চীনের উত্তর দিক, এটা উত্তর দিক, তাই না? তাহলে মহাপ্রাচীর হচ্ছে চীনের উত্তর দিকে, অর্থাৎ মঙ্গোলিয়ার দক্ষিণ দিকে, চীনের উত্তর দিকে এই মহাপ্রাচীর। 6400 কিলোমিটারের এই মহাপ্রাচীরটি এখানে রয়েছে, অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এটা গেল। এবার এই হচ্ছে পাকিস্তান, এর পাশেই রয়েছে আফগানিস্তান। এই পাকিস্তান আফগানিস্তান সীমারেখার নাম হচ্ছে ডোরান্ট লাইন। ডোরান্ট লাইন, ডকার রয়কার নয় ডট, ডোরান্ট লাইন, পাকিস্তান আফগানিস্তান। এবং আপনারা জানেন 4 বার আরব ইসরায়েল যুদ্ধ হয়, 1948 সালে শুরু হয়। তখন আরব ইসরায়েল যুদ্ধ শুরু হলে ইসরায়েলিরা একটা সীমারেখা টেনে দেয়, যে সীমারেখা হচ্ছে এখানে ইসরায়েল লেবানন একটা সীমারেখা রয়েছে, আর আরব ইসরায়েল একটা সীমারেখা রয়েছে। তো এখানে দেখেন, চীনের কোন দিকে মহাপ্রাচীর? দেখেন, এটা হলো চীনের উত্তর দিক, এটা উত্তর দিক, তাই না? এবার আসেন, বোর্ডটা কি সরে গিয়েছে? ওকে, সরি।
দেখেন এখানে এখানে যে ইসরায়েল লেবানন যে সীমারেখাটা রয়েছে এটার নাম হচ্ছে পার্পল লাইন। পার্পল লাইন, পয়কার পয়রেপ ল, পার্পল লাইন। ঠিক আছে, এখন কি দেখা যাচ্ছে? আশা করি দেখা যাবে। পার্পল লাইন, একটু কমেন্টস করেন তো কেউ দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, এই সাউন্ড এখানে ক্লিয়ার, আপনার ক্লিয়ার না। সমাজতন্ত্র পুঁজিবাদের পার্থক্য আলোচনা আসবে কালকের পরে, পরশুদিন আলোচনা আসবে। একটার মধ্যে একটা দিয়েন না, আপনারা জানেন যে এই আলোচনাগুলো ক্লাসে আমি খুব সুন্দর করে করি, অতএব পাবেন, টেনশন করার কোনো কারণ নেই। ম্যাপ তো ঢাকায় রেখে আসছি। আরে ভাই, জীবন নিয়ে ফলাইছেন এই তো বেশি, ম্যাপ নিয়ে টেনশন করার দরকার নেই। ঠিক আছে, লেখা স্পষ্ট হবে অস্পষ্ট হবে দেখি। আসেন তাহলে আমরা এখানে চলে যাই। এই যে হচ্ছে ফ্রান্স, এর পাশেই রয়েছে জার্মানি। এই ফ্রান্স আর জার্মানির মধ্যে একটা সীমারেখা রয়েছে। ফ্রান্স আর জার্মানির মধ্যে সীমারেখার নাম হচ্ছে, একটার নাম সিগফ্রিড লাইন, যেটা নামকরণ করেছে জার্মানি, আরেকটার নাম হচ্ছে ম্যাজিনো লাইন, যেটার নামকরণ করেছে ফ্রান্স। আর এই যুক্তরাষ্ট্র আর মেক্সিকোর মধ্যে একটা সীমারেখা আছে, যেটা হচ্ছে সনোরা লাইন। সনোরা লাইন, সনোরা লাইন, যুক্তরাষ্ট্র আর মেক্সিকোর মধ্যে যে সীমারেখা রয়েছে এটা হচ্ছে সনোরা লাইন। এই কটা সীমারেখা জানা থাকলেই হবে। পরীক্ষায় আসে সনোরা লাইন আসে, যুক্তরাষ্ট্র মেক্সিকোর মধ্যে সিগফ্রিড আসে, ফ্রান্স এবং জার্মানির মধ্যে র্যাডক্লিফ লাইনটা আসে, এইগুলোই আসে। ড্রোয়ান লাইন আছে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে, ড্রোয়ান লাইন আসে। জানি না আপনাদেরকে কতটুকু দিতে পারতেছি, বলতে পারবো না। তবে হচ্ছে যদি আপনি ইয়া করেন, ম্যাপ সামনে নিয়ে বসেন, তাহলে বুঝতে পারবেন। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই রুমটাতে ফ্যান চালালে সাউন্ড হয় তো, কিন্তু খুব গরম লাগছে আর কি। ঠিক আছে, একটু কষ্ট হয়। স্যার, আপনি যে কয়েকটি প্রণালী ব্যাখ্যা করলেন তার বাইরে কি আর পড়া লাগবে, যা আপনার বইয়ে আছে? মুন্নি, না, কোনো দরকার নাই। ওকে, তাহলে দেখেন আমরা প্রণালীর পরে কিছু গুরুত্বপূর্ণ সীমারেখা শেষ করেছি, আর গুরুত্বপূর্ণ কিছু দ্বীপ দেখব। দেখেন, এটার নাম হচ্ছে শাখালিন দ্বীপপুঞ্জ। শাখালিন দ্বীপ, এই যে শাখালিন দ্বীপটা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। এটার ইতিহাস হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি জাপানের কাছ থেকে রাশিয়া জোর করে দখল করে নেয়। আর দখল করে নেওয়ার পরে এখন পর্যন্ত রাশিয়ার দখল রয়েছে, এবং এখানে রাশিয়ার নৌঘাঁটি রয়েছে, শাখালিন দ্বীপ। বন্ধুরা, যদি পরীক্ষায় আসে শাখালিন দ্বীপ নিয়ে কোন দুইটি দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, তাহলে বলতে হবে রাশিয়া এবং জাপান। শাখালিন দ্বীপ নিয়ে যে দুইটি দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে তা হচ্ছে রাশিয়া এবং জাপান। আর এর পাশেই রয়েছে কুরিল দ্বীপপুঞ্জ। এই কুরিল দ্বীপপুঞ্জ সেম, অর্থাৎ কুরিল দ্বীপপুঞ্জটাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া জাপানের কাছ থেকে জোর করে দখল করে নেয়। এখন রাশিয়ার দখলে রয়েছে। এরপরে এখানে ছিল ওকিনাওয়া। ওকিনাওয়া দ্বীপ, এটাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের কাছ থেকে যুক্তরাষ্ট্র জোর করে দখল করে নেয়।
এখন এটা 1972 সালে যুক্তরাষ্ট্র জাপানকে ফেরত দিয়ে দেয়। তাহলে শাখানীল নিয়ে দ্বন্দ্ব কার সাথে কার? জাপান রাশিয়া। কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে কার সাথে কার? রাশিয়া জাপান। ওকিনাওয়া নিয়ে কার সাথে দ্বন্দ্ব ছিল? যুক্তরাষ্ট্র জাপান। আচ্ছা, এবার গতকাল পড়িয়েছি দক্ষিণ চীন সাগরে একটা দ্বীপপুঞ্জ রয়েছে যার নাম স্প্রাটলি দ্বীপপুঞ্জ। এই স্প্রাটলি দ্বীপপুঞ্জ নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার 6টি দেশের সাথে ভিয়েতনাম সহকারে, মেনলি ভিয়েতনাম সহকারে এই চায়নার সাথে দ্বন্দ্ব রয়েছে। বন্ধুরা, এখানে একটা উপদ্বীপ রয়েছে, জাফনা উপদ্বীপ। জাফনা, জয়কার ফ নয়কার, জাফনা উপদ্বীপ। এই জাফনা উপদ্বীপ পরীক্ষা একবার আসছিল। দেখেন জাফনা উপদ্বীপটা কোন মহাসাগরে অবস্থিত, এটা পরীক্ষায় আসছিল। এটা হলো শ্রীলঙ্কা। জাফনা উপদ্বীপটা হচ্ছে এখানে, তাহলে এটা হলো ভারত মহাসাগর। তাহলে জাফনা উপদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? জাফনা উপদ্বীপ হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত। জাফনা উপদ্বীপ হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত। আর এটি কোন দেশের? এটি হচ্ছে শ্রীলঙ্কার। এখানে LTTE নামক একটি সংগঠন ছিল যার নাম লিবারেশন, পূর্ণরূপ হচ্ছে লিবারেশন অফ তামিল টাইগার্স এলাম। তাহলে আমরা যদি পরীক্ষায় আসে জাফনা উপদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? ভারত মহাসাগরে অবস্থিত। জাফনা উপদ্বীপ কোন দেশের? শ্রীলঙ্কার। আমরা উত্তর করতে পারবো আশা করছি। বন্ধুরা, আমরা এদিকে চলে আসি। এখানে একটা দ্বীপপুঞ্জ রয়েছে যেটা হচ্ছে ফকল্যান্ড। এটি নিয়ে দ্বন্দ্ব রয়েছে ব্রিটেন এবং আর্জেন্টিনার মধ্যে। আপনারা জানেন ফকল্যান্ড নামক একটা যুদ্ধও রয়েছে যেটিকে বলা হয় ফকল্যান্ড যুদ্ধ। মূলত ফকল্যান্ড যুদ্ধটা হয় আর্জেন্টিনা এবং ব্রিটেনের মধ্যে 1982 সালে। তখন ব্রিটেন এটি দখল করে নেয়। এখন পর্যন্ত ব্রিটেনের দখলে রয়েছে, কিন্তু একটি মামলায় রায় পেয়েছে আর্জেন্টিনা। হয়তো এটা দ্রুতই আর্জেন্টিনার পক্ষে রায় যেহেতু হয়েছে, আর্জেন্টিনা হয়তো এটি দখলে নিতে পারে। এটিকে ব্রিটেন ফকল্যান্ড নামে ডাকে। এই কারণে এটিকে ব্রিটেন ফকল্যান্ড নামে ডাকার কারণে এটা ফকল্যান্ড নামে পরিচিতি পেয়েছে। কিন্তু আর্জেন্টিনা এটাকে ডাকে মালভিনাস নামে। মালভিনাস নামে ডাকে আর্জেন্টিনা। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। 5 মিনিট লাইভ আড্ডা দিব আপনাদের সাথে। অনেক গুরুত্বপূর্ণ সময় আপনারা ব্যয় করেছেন। আজকে আসলে খুব ফিল করছি। 5 মিনিট আপনাদের সাথে লাইভ আড্ডা দিব। কোনো কথা থাকলে বলেন, তারপর শেষ করব। আজকে আর কন্টিনিউ করতে পারছি না। কত মিনিট ছিলাম? 18 থেকে 59, তো 42 মিনিট। ওকে, কালকে আরও গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবো। আরও এই মানচিত্রে আরও অনেক আলোচনা আছে, মানচিত্রের অনেক আলোচনায় আসবো। গরমে ছটফট করছি আমি। এই রুমটাতে এসি নাই তো, এই কারণে প্রবলেমটা হচ্ছে। যাই হোক, কে কেমন আছেন জানি না। সবাই দুশ্চিন্তাগ্রস্ত, সবারই মানে খুব। আচ্ছা, প্রশ্নের উত্তর দিচ্ছি। আহমেদ লাবিব, কাল কোন টপিক পড়াবেন স্যার? কালকে হচ্ছে এরপরে আরও এর ভেতরে অনেক আলোচনা আছে, গুরুত্বপূর্ণ আরও কিছু অঞ্চল আছে, অঞ্চল পরিস্থিতি পড়াবো। আরও কিছু দ্বীপ আছে, কিছু বিতর্কিত জায়গা আছে, যে জায়গাগুলো নিয়ে পড়াবো কালকে। তার ভালো একটা ম্যাপ সাজেস্ট করেন। ভালো একটা ম্যাপ সাজেস্ট করব। কনফিডেন্সের ম্যাপটা ভালো নিতে পারেন, কনফিডেন্সেরটা, অথবা হচ্ছে ইয়ার ম্যাপটা নিতে পারেন, জাহিদ সোহেলের ম্যাপটা নিতে পারেন। জুবাইদা নাহার, কালকে কি ক্লাস নিয়ে আসবেন স্যার? বলেছি স্যার, যারা রিটেনে ভালো বাট পিলি টিকে না তাদের জন্য বলেন কিছু।
ঠিক আছে, এটা নিয়ে আলাদা করে কথা বলবো। এমডি রাজিবুল হাসান স্যার, ম্যাপে ফকল্যান্ড দ্বীপ পাচ্ছি না। এই রাজিবুল হাসান, এখানে দক্ষিণ আমেরিকায় আসেন, দক্ষিণ আমেরিকার একবারে দক্ষিণ দিকে চলে যান, এখানে আসেন, দক্ষিণ আমেরিকার এই জায়গাটায় আসেন ভাই প্লিজ। রাজিবুল, হ্যাঁ, আপনাদের যদি এমন কোনো প্রবলেম থাকে বলেন, আমি হাতে ধরে শেখাচ্ছি। এখানে চলে আসেন, দক্ষিণ আমেরিকার এখানে চলে আসেন। রাজিবুল, পেয়ে থাকলে আমাকে জানাবেন। স্যার, ভালো একটা তথ্যবহুল ম্যাপ সাজেস্ট করেন। জাহিদ সোহেলের ম্যাপ নেন, না হলে কনফিডেন্সের ম্যাপ নেন, দুইটাই ভালো। তথ্যবহুল খন্দকার আলাউদ্দিন, স্যার অনেক সুন্দর, আপনি অনেক সুন্দর ভাই। করোনার জন্য কি পিলিয়ের টাইম চেঞ্জ হতে পারে? এই প্রশ্নের উত্তর দিতে আর ভালো লাগছে না ভাই। রেজাউনুর রশিদ সাদ, আজকে পৃথিবী কোনো কিছু ভাবতে পারছে না, না রাজনীতি, না অর্থনীতি, না পররাষ্ট্রনীতি, কিছুই ভাবতে পারছে না। সেখানে বিসিএস পরীক্ষা নাথিং, এটা নিয়ে কথা বলার সুযোগই নেই। করোনা নিয়ে আমি 2-3 মিনিট কথা বলবো, তাইলে বুঝতে পারবেন। ফকল্যান্ড দ্বীপ আবার বলবো না, আপনি আবার টেনে শুনবেন শেষ হলে। থ্যাংক ইউ স্যার আখিদ, আপনাকে ধন্যবাদ। রোদেলা, প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, ফারজানা মুক্তার, স্যার আন্তর্জাতিক নিয়ে পড়তে বসলে মনে হয় সাগরে পড়ে যাই। সাগরে পড়লে হবে না, মহাসাগরে পড়তে হবে। মহাসাগরে পড়লে দেখবেন ভালো লাগবে। ঠিক আছে। রফিক রাসেল, অনেক ধন্যবাদ স্যার এভাবে ক্লাস নেবার জন্য। ভাই, কষ্ট হলেও বা যেভাবেই হোক আপনাদেরকে চেষ্টা করছি, আপনাদেরকে একটু সঙ্গ দেওয়ার জন্য, আপনাদের এই খারাপ সময়ে পাশে থাকার চেষ্টা করছি, এতটুকুই আর কি। এবার ফ্যান চালালে গরম আরও সাউন্ডে বুঝতে পারবেন না, ভিডিওটা খারাপ হয়ে যাবে। একটু পরে কষ্ট হোক, কষ্ট করতে রাজি আছি ভাই। যে মাঠে পরিশ্রম করছে সারাদিন, সে আমার সাথে কত বেশি পরিশ্রম করছে, যে ফসল ফলিয়েছে জানেন আপনি, অনেক বেশি পরিশ্রম করেছে। আমি এটা খুব ফিল করি, আমি কৃষকের ছেলে, তাই প্রবলেম নাই। জি স্যার, আপনার খুবই কষ্ট হচ্ছে, তারপরে এত সুন্দর ক্লাস নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মাহমুদ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে দেখার জন্য। শিমুল গোলজার, কনফিডেন্সের ম্যাপ জাপনা পাচ্ছি না। জাপনা পাওয়া কষ্ট হয়ে যাবে, শ্রীলঙ্কার একদম কোনার দিকে, যদি না লিখে থাকে পাবেন না। পারলে আমি আরেকদিন ম্যাপ ঝুলাই আপনাদেরকে দেখাবো। পাইছি স্যার। রাজিবুল, জি থ্যাংক ইউ রাজিবুল। নুরুল আলম, কাল কখন পড়াবেন? আমি ভাই 9টা, একবারে এক ঘোষণা। কোনো কারণে 5-10 মিনিট প্রবলেম হইতে পারে, 9টাই ঢুকবো। যদি কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে 5-10 মিনিট, ধরেন বিদ্যুৎ চলে গেল, তাহলে তো আমি আসতে পারবো না ভাই, আমার নেট কানেকশন অফ থাকবে, অন্ধকার থাকবে রুম, আমি কিভাবে আসবো? এছাড়া যদি কোনো প্রবলেম না হয় আমি 9টায় ক্লাস নিব। কামরুন নাহার, আফসিন প্রিয়াঙ্কা, স্যার শাখানীল আর কুরিল দ্বীপের সাথে একটা দ্বীপ বলছিলেন, ওইটা আরেকবার দেখাইলে ভালো হয়। ওটা হচ্ছে ওকিনাওয়া, যেটা জাপানে অবস্থিত। এই ওকিনাওয়া হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া জাপানের কাছ থেকে জোর করে দখল করে নেয়, এবং 1972 সালে যুক্তরাষ্ট্র জাপানের কাছ থেকে জোর করে দখল করে নেয়, এবং 1972 সালে যুক্তরাষ্ট্র জাপানকে এটি ফেরত দেয়। জাপনা দ্বীপ খুঁজে পাইনি, একই কথা, জাপনা পাচ্ছি না। আচ্ছা, খুঁজে দেব। স্যার উদ্যোগটা অনেক ভালো লেগেছে। মৃদ্ধা হোসেন সানোয়ার, কষ্ট করে একটু দেখেন, কারণ হচ্ছে এখনও নাম্বার পাওয়ার মতো কোনো ক্লাস নেইনি, এগুলো হচ্ছে বেসিক। আরও একটা বেসিক ক্লাস নিব, তারপরে নাম্বারের দিকে যাব আমরা। শিমুল গোলজার, জাপনা পায় না স্যার। কুরিল দ্বীপের পরে কোনটি পড়ালেন? কুরিলের পরে ওকিনাওয়া পড়িয়েছি, জাপনা উপদ্বীপ পাচ্ছি না স্যার। এই দ্বীপ আর প্রণালী থেকে কয়টা কোশ্চেন পাবো প্লিতে? বিসিএসে না পাওয়ার সম্ভাবনাই রয়েছে, একটা পেলেও পেতে পারেন, অন্যান্য পরীক্ষায় পাবেন। কামরুন নাহার, আফসিন প্রিয়াঙ্কা, শাখানীল, ওটা বলছি। মান্নার দ্বীপ সম্পর্কে একটু বলেন। ফ্রান্স আর জার্মানি লাইনটার নাম কি? সিগফ্রিড লাইন অথবা ম্যাজিনো লাইন। ফকল্যান্ড দ্বীপ নিয়ে রিপিট করলে ভালো হয়। বলেছি, ফকল্যান্ড দ্বীপ নিয়ে 1982 সালে আর্জেন্টিনা এবং ব্রিটেনের মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে আর্জেন্টিনা হেরে গেলে ব্রিটেন এটি দখলে নেয়। এটি ফকল্যান্ডকে ব্রিটিশরা ফকল্যান্ড নামে ডাকে, আর আর্জেন্টিনা এটিকে মালভিনাস নামে ডাকে। স্যার কষ্ট করে ক্লাস নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ কষ্ট করে দেখার জন্য লাবিব। স্যার ওকিনাওয়া দ্বীপপুঞ্জ পাইতেছি না। পাবেন, খোঁজেন। এই খুঁজবেন, এখনই পাওয়ার দরকার নাই, খুঁজবেন। আমি কথা বলে গেছি, এখন বসে বসে খুঁজবেন। স্যার আপনার বইয়ে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের আলোচনা কোথায়? 287 পৃষ্ঠা থেকে
292 পৃষ্ঠা পর্যন্ত কিছু পাবেন, 287 থেকে 292 পৃষ্ঠা পর্যন্ত কিছু পাবেন, সবগুলো পাবেন না। থ্যাংক ইউ স্যার। স্যার অনেক ভালো লাগছে ক্লাস। চৈতি আপনাকেও ধন্যবাদ স্যার, সবাইকে ধন্যবাদ। কিছু কথা বলছি, ওই প্রশ্নের উত্তর দিচ্ছি আর কি। এই লাইভটি দ্রুত শেয়ার করেন। দেখছেন অনেকে 500-র উপরে দেখেছেন, শেয়ার করেছেন মাত্র 52 জন। শেয়ার করেন, শেয়ার করে টাইমলাইনে রেখে দেন। আর আমি কিন্তু আপনাদের প্রতি খুবই রাগান্বিত। আপনারা কয়েকজন আছেন খুব আন্তরিকতার সাথে ফ্রেন্ড বাড়িয়েছেন গতকাল থেকে আজকে পর্যন্ত, ম্যাক্সিমামই অলসতা দেখিয়েছেন। ফ্রেন্ড বাড়ান, আপনি ফ্রেন্ড বাড়ালে এটাই আমার অনুপ্রেরণা। দেখবেন আমি খুব অনুপ্রাণিত হয়ে বারবার ক্লাসে আসব, ক্লাস দিব, আপনাকে ক্লাস দেবো। যাই হোক, কিছু কথা বলছি, সেটি হচ্ছে যিনি বলেছেন তার প্রশ্নের উত্তর দিচ্ছি যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা কবে হতে পারে এই সম্পর্কিত কিছু কথা বলি। আগে আমি 2 থেকে 3 মিনিট কথা বলবো, মনোযোগ দিয়ে শোনেন।